ছিল। তবে এই ঠাকুর দেখার মুহূর্তে অনির্বাণ যখন ভিড়ের মধ্যে বা রাস্তা পার হওয়ার সময় আনমনে ওর হাত ধরছিল, অকারণে ওকে আগলে রাখার চেষ্টা করছিল, তখন পরিণীতা কিরকম থমকে যাচ্ছিল হঠাৎ। অনির্বাণের স্পর্শটা আজ প্রথম পেয়ে ও যেন স্থির হয়ে যাচ্ছিল মনে মনে। তবে এই সবই হয়তো শুধুই বন্ধুত্ব, তাই নিজের ভাবনাগুলোকে বাড়াচ্ছিল না বেশিও। মুহূর্তগুলোর মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেলেও মনকে বারবার বোঝাচ্ছিল যে ওদের গল্পটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। কিন্তু সেই সপ্তমীর সন্ধেতে একটা ঘটনা ঘটেছিল এরপর। অনির্বাণ সেদিন ঠাকুর দেখার পর একটা শাড়ির দোকানের সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল হঠাৎ। পরিণীতা এটা দেখে কিছু জিজ্ঞেস করার আগেই অনির্বাণ বলেছিল, তুমি একটু বাইরে ওয়েট করবে প্লিজ, আমার একটা জিনিস কেনার আছে, একজনকে দেব। পরিণীতা কথাটা শুনে কোনো আপত্তি না করে সহজভাবেই বলেছিল, হ্যাঁ ঠিক আছে, আমি দাঁড়াচ্ছি, তুমি কিনে এসো। এরপর অনির্বাণ 10 মিনিট পার করে আবার ফিরে এসেছিল পরিণীতার কাছে, একটা প্যাকেট হাতে। পরিণীতা তখন ঘড়ি দেখে বলে উঠেছিল, আমাদের মনে হয় এবার বাড়ি ফেরা উচিত, মাকে বলেছিলাম সন্ধ্যের মধ্যে চলে আসবো। কথাটা শুনে অনির্বাণ কয়েক সেকেন্ড স্থির হয়ে একটু যেন কিছু নিজের মনেই ভেবে বলেছিল ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে রাসবিহারীর মোড়ে ছেড়ে দিচ্ছি, চলো। কিন্তু পরিণীতা এরপর খেয়াল করেছিল ছেলেটা হঠাৎ যেন কিরকম চুপ হয়ে গেছে, নিজের মনে কিছু একটা ভেবে চলেছে সারা রাস্তায়। দুটো অটো চেঞ্জ করে ওরা রাসবিহারী অবধি আসা পর্যন্ত অনির্বাণ কিছুই বলেনি বিশেষ। পরিণীতা কি হলো হঠাৎ বুঝতে পারল না ঠিক। তারপর রাসবিহারী নেমে পরিণীতা আস্তে গলায় বলল আলতো হেসে, আসলাম তাহলে, তুমি সাবধানে বাড়ি ফিরো। কথাটা বলেই ও যেতে যাচ্ছিল, কিন্তু থমকে গেল অনির্বাণের কথায়। সপ্তমীর সন্ধ্যের আলো, ভিড়, মাইকে ঢাকের আওয়াজ, সপ্তমী পুজোর মন্ত্রোচ্চারণের শব্দের মাঝেই অনির্বাণ বলে উঠল, এই শাড়িটা তোমার জন্য, আমি কিনেছি আমার নিজের ইনকাম থেকে। আসলে আমি ফ্রিল্যান্সিং করি মাঝে মাঝে, নিউজ পেপার, ওয়েবসাইট, এইসবে আর্টিকেল লেখার কাজ। মা বাবার ওপর নিজের খরচের জন্য ডিপেন্ড করতে ভালো লাগে না ঠিক, তাই। এইসব কেউ জানে না কলেজে, শুধু তোমাকে বললাম। আর তুমি যদি কাল এই শাড়িটা পরো আমার ভালো লাগবে। আমি কাল অপেক্ষা করব এখানে বিকেলে তোমাকে এই শাড়িটা পরে দেখার জন্য। আসলাম। কথাগুলো এক নিঃশ্বাসে বলে অনির্বাণ আর এরপর অপেক্ষা করলো না। শাড়ির প্যাকেটটা পরিণীতার হাতে ধরিয়ে হারিয়ে গেল হঠাৎ ওই আলো আর ভিড়ের মাঝে। তবে পরিণীতা এই মুহূর্তে যেন নিষ্পলকভাবে তাকিয়ে রইল শুধু ওর দিকে। অনির্বাণের চলে যাওয়াটা কিরকম পলকহীনভাবে দেখল শুধু। বুঝতে পারল না যে অনির্বাণ কেন এইসব করলো, কেন যেটা সম্ভব না সেরকম একটা গল্পের শুরু করে দিয়ে গেল আজ। ওদের মাঝের পার্থক্যটা যে অনেক, সব শেষে লোকজন তো শুধু টাকার অঙ্ক দিয়ে সম্পর্কগুলোকে মাপে, কেন বুঝলো না এটা অনির্বাণ? সেদিনের পর অষ্টমীর সকাল, পরিণীতার মনে অনেক প্রশ্ন নিয়ে এলো। কি করবে ওই শাড়িটার? ছেলেটা নিজের হাতে ওকে দিল কাল। মুখটা সেই সময় কিরকম মায়ায় ভরা ছিল যেন, যেন কত আর্জি, কত দ্বিধা, কত আড়াল ভাঙার চেষ্টা নিয়ে অনির্বাণ এসেছিল ওর কাছে। কিভাবে ফিরিয়ে দেবে এরপর ছেলেটাকে? কিন্তু না ফিরিয়েও কি উপায় আছে? অনির্বাণ অত বড় বিজনেসম্যানের ছেলে, অনির্বাণের সাথে ওর কোনো গল্প কি মানায়? আর পরিণীতা যদি একবার জড়িয়ে যায় এই ফিলিংসগুলোর সঙ্গে, অনির্বাণের সঙ্গে, তাহলে কি খুব সহজে বেরিয়ে আসতে পারবে? পরিণীতা তো টাইম পাস করার মতন মেয়ে না। ও ভালোবাসলে সেটা সারা জীবনের জন্য হবে, কিন্তু তারপর যখন বাস্তবটা এসে ধাক্কা দেবে জীবনে, ওর মধ্যবিত্ত পৃথিবীটা যখন অনির্বাণের বাড়ির লোক, কলেজের বন্ধুরা সবাই জানতে পারবে, শুনবে যে অত বড়লোক বিজনেসম্যানের ছেলে ওর মতন সাধারণ একটা মেয়ের সঙ্গে রিলেশনে আছে, তখন কি থাকতে দেবে সবাই পরিণীতাকে অনির্বাণের সাথে? আর অনির্বাণই বা কেন সারা পৃথিবীর বিপরীতে গিয়ে ওর জন্য থাকবে? কি আছে ওর মধ্যে? তখন নিজেই হয়তো বলবে পরিণীতাকে চলে যেতে, দূরে থাকতে নিজের থেকে। তখন পরিণীতা কি করবে? কিভাবে ভুলবে এই শান্ত চোখ, আলতো হাসির ছেলেটাকে? কিভাবে ওকে মনে না করে বেঁচে থাকবে নিজে? কথাগুলো ভাবতে ভাবতেই সেদিন দিনের শেষে বিকেল হয়েছিল। অনির্বাণ সেই অষ্টমীর বিকেলে স্থিরভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছিল পরিণীতার।
এই প্রথম ও কাউকে বোঝানোর চেষ্টা করেছে নিজের ফিলিংস, বোঝানোর চেষ্টা করেছে পরিণীতা আলাদা, সবার থেকে আলাদা অনির্বাণের কাছে। না, ভালোবাসি এটা বলতে পারেনিও যদিও, কারণ অনির্বাণ ঠিক শব্দে বিশ্বাস করে না। আর এই ভালোবাসতে গেলে কি কি ক্রাইটেরিয়া পূরণ করার দরকার হয় সেটাও ঠিক জানে না। শুধু জানে পরিণীতাকে ওর ভালো লাগে, ইচ্ছে করে ওর কথা শুনতে, ওকে নিজের কাছে রাখতে। ওর বড় বড় দুটো চোখ তুলে অনির্বাণের দিকে তাকানোটা দেখতে ভীষণ ভালো লাগে। অনির্বাণ চোখ বন্ধ করলে যখন তখন দেখতে পাই সেই চাহনি, দেখতে পাই পরিণীতাকে। আর এই মেয়েটা চলে গেলে চারিদিকটা খুব ফাঁকা হয়ে যায় ওর, কিরকম স্থির হয়ে যায় অনির্বাণ। সেই সময় ভিড় রাস্তায় এগোতে পারে না কিছুতেই কয়েক মুহূর্ত। এই সবই ভালোবাসা কি না অনির্বাণ জানে না, কিন্তু এই সমস্ত ফিলিংসগুলো যে খুব দামি এটা অনির্বাণ বোঝে। আর এই সব ফিলিংসগুলোকে আর নিজের মনে জমিয়ে না রেখে পরিণীতার সাথে শেয়ার করা উচিত বলেই ওর মনে হয়েছিল, কিন্তু এখন খুব টেনশন হচ্ছে। যত ঘড়ির কাঁটা এগোচ্ছে ততই অনির্বাণ এলোমেলো হয়ে যাচ্ছে। আজ মনে হচ্ছে তাহলে কি পরিণীতা ওর দেওয়া শাড়িটা পরবে না, তাই আসছে না এখানে? পরিণীতা কি তাহলে অ্যাকসেপ্ট করলো না ওকে, ফিরিয়ে দিল আজ খালি হাতে? কথাগুলো ভাবতে ভাবতেই 1 ঘন্টা কেটে গেল। এখন সন্ধে 6টা। তবে এই সময় অনির্বাণের চারিদিকটা স্থির হয়ে গেল হঠাৎ। ভিড় রাস্তা, মণ্ডপের মাইকের আওয়াজ, ঢাকের শব্দ, সব যেন কিরকম থমকে গেল মুহূর্তে। অনির্বাণ দেখল উল্টো দিকে রাস্তা দিয়ে ওর দেওয়া আসমানি রঙের শাড়িটা পরে পরিণীতা আসছে ধীর পায়ে অনির্বাণের কাছে। কিছুক্ষণের জন্য অনির্বাণ এই দৃশ্যটা দেখে ভীষণ খুশি হলেও পরিণীতার কথাগুলো শুনে ওর হাসিটা মিলিয়ে গেছিল সেদিন একটু পরেই। পরিণীতা আসলে নিজেকে খুব শক্ত করেই বলে উঠেছিল, তুমি শাড়িটা কাল এত মন থেকে দিয়েছো যে সেটা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। তোমাকে কোনোদিন আমি আসলে হার্ট করতে পারবো না, কিন্তু আমাদের মধ্যে কিছু হওয়া সম্ভব না এটাও সত্যি। আমি খুব সাধারণ ঘরের মেয়ে অনির্বাণদা, তোমাদের মতো নই, আর তোমার সঙ্গে আমাকে এর থেকে বেশি মানায় না। আমরা শুধু পরিচিত হতে পারি, বন্ধু হতে পারি, কিন্তু বাকিটা সম্ভব না। আসলাম, তুমিও বাড়ি যাও। কথাগুলো এক নিঃশ্বাসে বলে পরিণীতা চলে যেতে যাচ্ছিল, কিন্তু দাঁড়িয়ে পড়লো আবার কালকের ওই স্পর্শটা পেয়ে। অনির্বাণ ওর হাতটা সেই মুহূর্তে শক্ত করে ধরে ফেললো, তারপর বেশ দৃঢ় গলায় বলল, আমিও সাধারণ ছেলেই। নিজের বলতে আমার একটা চাকরি অবধি নেই এখন, আর বাবার বিজনেস, বাবার টাকা, এই সবকে আমি নিজের ভাবি না। ভাবলে অটো বাসে যাতায়াত করতাম না, ফ্রিল্যান্সিং করে নিজের হাত খরচের টাকা ইনকাম করতাম না। যে কদিন তুমি আমাকে দেখেছো তাতে এইটুকু তো বোঝার কথা ছিল। কথাগুলো খুব জোর দিয়ে বলার চেষ্টা করলো অনির্বাণ পরিণীতাকে, কিন্তু পরিণীতা এর ঠিক কোনো উত্তর দিয়ে উঠতে পারলো না। এরপরও অনির্বাণের সঙ্গে নিজের তফাৎটা ভুলতে পারলো না কিছুতেই, তবে ওর হাতটা ছাড়িয়ে নিতে পারলো না নিজের কাছ থেকে। আসলে এইভাবে এই প্রথম ওকে কেউ এতটা জোর দিয়ে নিজের কাছে রাখতে চায়। পরিণীতা তাই থমকে ছিল কেমন। তখন অনির্বাণী আবার বলে উঠল, টাকা দিয়ে আমাকে জাজ করো না, মানুষ হিসেবে করো। তখনও যদি মনে হয় আমি ঠিক না তাহলে তুমি যেতে পারো, আমি কখনো আটকাবো না, কিন্তু প্লিজ এই স্ট্যাটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এইসব দিয়ে জাজ করো না প্লিজ। কথাগুলো শেষ করে ও বেশ অসহায়ভাবেই তাকালো পরিণীতার দিকে, আর খেয়াল করলো পরিণীতার চোখের কোণে জল চিকচিক করছে। পরিণীতা কিছু না বলেই এবার শুধু তাকালো ওর দিকে। অনির্বাণ বুঝলো শব্দহীনভাবেই পরিণীতা থেকে গেল আজ, শুধু ওর জন্য। পারলো না আর হিসেব মিলিয়ে চলতে, কে কি বলবে, কে কি ভাববে সেই চিন্তা করে দূরে থাকতে। তবে অনির্বাণ এই মুহূর্তে একটা অন্য কথা বলে উঠল, একটু হালকা গলায় বলল, তোমাকে এই শাড়িটাতে কিন্তু খুব ভালো লাগছে। এত চিন্তা করে আমাকে না বলতে এসেও এই একটা কাজ তুমি ঠিক করেছো, শাড়িটা পরে মানিয়েছে। পরিণীতা এবার ভিজে চোখেই আলতো হেসে উঠেছিল। আজ তো আয়নার সামনে সাজার সময় এই ছেলেটারই মুখ ভাসছিল চোখে। ভাবেনি এইভাবে সেই পুরো কলেজের ক্রাশকে নিজের করে পাবে, তাই এই প্রথম একটা ভালো লাগা এসে ভিড় করলো পরিণীতার মনে।
এর পরের দিনগুলো কিরকম স্বপ্নের মতন ছিল পরিণীতার কাছে। যার সাথে এতদিন একটা মাপা দূরত্ব ছিল, সে যে হঠাৎ দূরত্ব কাটিয়ে নিজেই ওর দিকে এগিয়ে আসবে, আসলে ভাবেনি সেটা। আর এরপর অনির্বাণকে যত চিনেছে, যত কথা বলেছে, ছেলেটাকে সত্যি অন্যরকম লেগেছে ভীষণ। এই যেমন ওর লোকজনকে হেল্প করার নেচারটা, অনির্বাণ যে কত নোটস নিজের জুনিয়রদের শেয়ার করে তার হিসেব নেই। মাঝে মাঝে তার নোটস চাইতে অনির্বাণের কাছে হাজির হয়। তবে পরিণীতা খেয়াল করেছে এসবে অনির্বাণের কোনো বিরক্তি নেই। হাসি মুখে সবার সাথে কথা বলে, খুব সহজভাবে মিশে যায় যেন। আর এত নোটস দিয়ে হেল্প করেও ভাবটা এমন দেখায় যেন কিছুই করেনি। আর একটা জিনিস অনির্বাণ প্রত্যেক 2 মাসে নিয়ম মেনে করে, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন। এটা অবশ্য ওর বাড়ির লোকও নাকি জানে না। পরিণীতাও সেই না জানার দলেই ছিল প্রথমে, কিন্তু সে নভেম্বর মাসের শেষ সপ্তাহে অনির্বাণ যখন কলেজে এসেছিল, ওকে একটু উইক লাগছিল যেন পরিণীতার। বাস স্টপে দাঁড়িয়ে তো মাথাটাও ঘুরে গেছিল ছেলেটার। এই সব দেখে পরিণীতা তো বেশ টেনশনে পড়ে গেছিল। ওর হাত ধরে জোর করে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলছিল। বুঝতে পারছিল না কি হলো হঠাৎ করে। কাল অবধি তো সুস্থই ছিল, তাহলে আজ এরকম উইক হয়ে গেল কি করে ছেলেটা। তখন অনির্বাণ বাধ্য হয়ে ওকে ব্লাড ডোনেট করার কথাটা বলেছিল। আসলে 1 বোতল ব্লাড দিয়ে ও কলেজে চলে এসেছে। ইম্পর্টেন্ট ক্লাস ছিল একটা, তাই আর কিছু খাওয়া হয়নি, একটু রেস্টও হয়নি ওর, তাই এরকম উইক লাগছে, আর কিছুই না। কথাগুলো শুনে সেদিন অবাক হয়ে তাকিয়েছিল পরিণীতা ওর দিকে। মেলাতে পারছিল না এখনকার হিসেবি লোকেদের ভিড়ে এই বেহিসেবি ছেলেটাকে। চোখ সরাতে পারছিল না ঠিক ওর ক্লান্ত মুখটা থেকে। মনে হচ্ছিল এই বাস স্টপে অনির্বাণকে একবার জড়িয়ে ধরতে, ওকে ভীষণভাবে আগলে রাখতে। কথাগুলো ভাবতে ভাবতেই সেদিন ওর চোখে হঠাৎ জল এসে ভিড় করেছিল। তবে পরিণীতা এরপর অনির্বাণকে জোর করে ধরে বেঁধে ক্যান্টিনে নিয়ে এসেছিল। তারপর মুখে রুচি না থাকা সত্ত্বেও অনেক বুঝিয়ে বুঝিয়ে খাইয়েছিল। এমনকি জেদ করে অনির্বাণের বাড়ির গলি অবধি ছেড়ে দিয়েছিল। অনির্বাণ সেদিন তবে ওকে অনেক করে বাড়ি আসার কথা বলেছিল নিজের, কিন্তু পরিণীতা টিউশন পড়ানো আছে এই সব অজুহাত দিয়ে চলে এসেছিল। আসলে কিছু একটা আজও আটকায় ওকে, ভয় হয় অপমানের। অনির্বাণের বাড়িতে এইভাবে হঠাৎ করে গেলে যদি ওর বাড়ির লোক কিছু মনে করে পরিণীতাকে দেখে, পরিণীতার সাধারণ চুড়িদার ও রং ওঠা গলার পুরনো চেনটা দেখে যদি চোখে লাগে ওদের, তাহলে পরিণীতা ও আর সহজভাবে মিশতে পারবে না অনির্বাণের সঙ্গে। ওর বড় বাড়ি, ওয়েল ফার্নিশড রুম, গাড়ির কালেকশন দেখে কুঁকড়ে যাবে নিজের মধ্যে। ওই সাধারণ ছেলের আড়ালটা ভেঙে যাবে হঠাৎ, তফাৎটা আরও স্পষ্ট বোঝা যাবে দুজনের। তাই এর থেকে দূরে থাকাই ভালো। কথাগুলো ভেবেই সেদিন ফিরে এসেছিল মামাবাড়িতে, নিজের সিঁড়ির নিচের ছোট্ট এক চিলতে ঘরটায়। তবে এরপর অনির্বাণের জন্মদিনে এমন একটা ঘটনা ঘটলো যে পরিণীতা বাধ্য হলো নিজের চিন্তাগুলোকে থামাতে, মনের দূরত্বটাকে কমিয়ে আনতে। আসলে সেদিনও অল্প পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিল অনির্বাণের জন্য কলেজে। গিফট দেবার মতন সত্যি কিছু ভেবে পায়নি পরিণীতা কিছুতেই। আর অনির্বাণের বাবার যা অবস্থা, ও নিশ্চয়ই ব্র্যান্ডেড জিনিস ইউজ করে, যেটা দেবার ক্ষমতা ওর নেই, তাই পায়েসই ভরসা। এইসব এলোমেলো চিন্তার ভিড়েই এসেছিল ক্যান্টিনে, কিন্তু দরজার কাছে এসেই পা থমকে গিয়েছিল পরিণীতার। ওটা স্নেহা না, অনির্বাণের সঙ্গেই পড়ে। শুনেছি ওরা ফ্যামিলি ফ্রেন্ডস। কথাগুলো ভাবতেই দেখেছিল স্নেহা আর অনির্বাণকে ঘিরে বেশ ভিড় অনেকজনের। আর তাদের মাঝে স্নেহা অনির্বাণকে হ্যাপি বার্থডে বলে জড়িয়ে ধরলো হঠাৎ। তারপর সবার সামনেই ওকে একটা রিংয়ের কৌটো দিয়ে বলল, দিস ইজ ফর ইউ। আমি নিজে আজ সকালে এই প্ল্যাটিনাম রিংটা পছন্দ করে কিনেছি, দেখো পছন্দ হয় কিনা। কথাটা শুনে পরিণীতা যেন থমকে গেল ভেতরে ভেতরে। মনে হলো এই সময় এখানেও ভীষণ বেমানান, তাই চলে যেতে যাচ্ছিল নিজের মনে। কিন্তু তখনই অনির্বাণের গলার আওয়াজ কানে এলো, আর ও দাঁড়িয়ে পড়ল মুহূর্তের জন্য। অনির্বাণ সেই সময় বেশ দৃঢ় গলায় স্নেহাকে বলল, এত দামি গিফট আমার জন্য? সরি স্নেহা, কিন্তু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। তুমি উইশ করেছো, সেটাই এনাফ, অ্যান্ড থ্যাংক ইউ ফর দ্যাট, কিন্তু এইসব গিফটের কোনো দরকার নেই। কথাটাই পরিণীতা দূর থেকে খেয়াল করলো স্নেহার মুখটা কিরকম শুকিয়ে কঠিন হয়ে এসেছে যেন। ও একটু জোর দিয়েই বলল, কেন নেবে না আমার গিফট? প্রবলেমটা কি তোমার? এই মুহূর্তে স্নেহার পাশে দাঁড়ানো একটা মেয়েও বলে উঠল, সত্যি অনির্বাণ, তুই কিন্তু গিফটটা না নিলে খুব বড় একটা জিনিস মিস করবি। রিংটার ডিজাইনটা ভীষণ সুন্দর, একবার দেখ শুধু, তোর পছন্দ হবেই।
অনির্বাণ এই কথাগুলো শুনে 1 সেকেন্ড চুপ থেকে সেই পুরনো দৃঢ়তা নিয়েই বলল, আমি খুব সাধারণ একটা স্টুডেন্ট, এখন ফ্রিল্যান্সিং করে সামান্য কিছু রোজগার করি। আমার এরকম এক্সপেন্সিভ গিফট নেওয়ার বা দেওয়ার দুটোরই এখনো যোগ্যতা হয়নি। আর মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসে আমি বিশ্বাস করি না। তাই সরি স্নেহা, আমি এই গিফটটা অ্যাকসেপ্ট করতে পারবো না। কথাগুলো এক নিঃশ্বাসে বলে অনির্বাণ থেমেছিল, কিন্তু তখনই ওর চোখ ক্যান্টিনের গেটে নিষ্পলকভাবে দাঁড়িয়ে থাকা পরিণীতার দিকে পড়েছিল। আর 1 সেকেন্ডেই ও যেন ওর আশেপাশের সবার অস্তিত্ব ভুলে হাসি মুখে পরিণীতার দিকে এগিয়ে গিয়েছিল। তারপর নিজে থেকেই বলে উঠেছিল, হাই কখন এলে? ক্লাস শেষ তো, তাহলে একটা জায়গায় যাব আমরা। পরিণীতা তখন আলতো হেসে শুধু বলে উঠেছিল, হ্যাঁ শেষ ক্লাস, তোমাকে খুঁজতেই এসেছিলাম এখানে। কথাটার উত্তরে অনির্বাণ ক্যান্টিনে সবার সামনেই পরিণীতার হাত ধরে বলেছিল, ঠিক আছে চলো তাহলে। তারপর সবার ভিড় কাটিয়ে ওরা বেরিয়ে গেছিল কলেজ থেকে। কিন্তু স্নেহা কিরকম স্থির হয়ে গেছিল যেন এইসব দেখে। এর মধ্যে অনির্বাণে যেসব বন্ধুরা ছিল ক্যান্টিনে তারা তো বলা শুরুই করে দিয়েছিল অনির্বাণের সঙ্গে কিছু চলছে নাকি মেয়েটার, যেভাবে একসঙ্গে বেরিয়ে গেল কিছু সিন আছে বলে মনে হচ্ছে। কথাগুলো খুব লেগেছিল স্নেহার মনে, কিরকম হাত থেকে বাড়ি ফসকে যাওয়ার মতন লাগছিল যেন ওর। অনির্বাণ আর ওই মেয়েটা ভালো বন্ধু, এটুকুই জানতো স্নেহা। তবে ওদের রিলেশন আছে এটা ঠিক ভাবতে পারছিল না। আর অনির্বাণ ওরকম একটা লো স্ট্যান্ডার্ড মেয়ের জন্য ওকে অদেখা করে চলে গেল, এমনকি সবার সামনে স্নেহার গিফটটা পর্যন্ত অ্যাকসেপ্ট করলো না। ঘটনাটা যেন কিরকম ছুঁচ বেঁধার মতন বিচ্ছিল ওকে। চারিদিকটা ঝাপসা হয়ে আসছিল, হঠাৎ একটা না পাওয়ার জ্বালা এসে জমছিল ওর ভেতরে ভীষণভাবে। সেদিন অনির্বাণ আর পরিণীতা কলেজ থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাটে গেছিল। এরপর পরিণীতা তখনও অবধি পায়েস করে নিয়ে আসার কথাটা বলেনি অনির্বাণকে। আসলে প্রথমবার কারোর জন্য করছে এইসব, কিভাবে বলবে তাই বুঝতে পারছিল না, তাই একটু অন্য কথাই বলে উঠেছিল। কথার ছলে বলেছিল, আচ্ছা জন্মদিনে কোন জিনিসটা পেলে তুমি সব থেকে বেশি খুশি হবে? মানে কোন গিফটটা? অনির্বাণ এর উত্তরে 1 সেকেন্ডও সময় না নিয়ে বলে উঠেছিল, পায়েস, নতুন গুড়ের। আসলে ঠাম্মা যখন বেঁচে ছিল করতো প্রত্যেকবার আমার জন্মদিনে। মা তো নিজের ক্লাব পার্টিস এইসব নিয়ে এত বিজি থাকে যে এগুলো কখনো মাথাতেই আসে না। ছোটবেলা থেকেই আসলে আমি আমার মা বাবার কাছে কম, ঠাম্মার কাছে বেশি মানুষ। ওরা তো সারাক্ষণ এত ব্যস্ত থাকতো যে আমাকে অত বেশি টাইম দিতে পারতো না। ঠাম্মাই সবসময় সঙ্গে থাকতো, তাই অনেকে বলে আমি নাকি একদম আমার ঠাম্মার মতন হয়েছি। অনেকগুলো কথা সেদিন একসঙ্গে কিরকম বেহিসেবি ভাবে বলে দিল অনির্বাণ। আসলে এই জন্মদিনটায় ওই মানুষটার কথা মনে পড়ে খুব। ওর সব থেকে কাছের, সব থেকে নিজের মানুষ ছিল ঠাম্মা। মনটা তাই এলোমেলো হয়ে যায় আজ মাঝে মাঝে। এইসবই ভাবছিল তখনই পরিণীতা ওর ব্যাগ থেকে টিফিন কৌটোটা বার করে ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, নতুন গুড়ের পায়েস আজ সকালে করেছি। অনির্বাণ কথাটা শুনে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, তুমি রান্না করতে পারো সিরিয়াসলি? পরিণীতা এর উত্তরে মুচকি হেসে বলল, হ্যাঁ একটু আধটু পারি, তবে কেমন পারি সেটা তো তুমি বুঝবে খেয়ে। কথাটায় অনির্বাণ আর অপেক্ষা না করে পায়েসের কৌটোটা নিয়ে সঙ্গে সঙ্গেই খুলেই মুখে পুরল 1 চামচ। তারপর কয়েক সেকেন্ডের ভিড়েই বলে উঠল আগের মতন অবাক হয়ে, তুমি এত ভালো রান্না করো? এই বয়সে? আমি তো এখনো শুধু ম্যাগি করতে পারি। না, কথার উত্তরে পরিণীতা আর কিছু বলতে পারল না বিশেষ ওকে, শুধু হেসে ফেলল খুব জোরে। আর অনির্বাণ অপলকভাবে তাকিয়ে রইল সেই মুহূর্তে পরিণীতার দিকে। মনে হলো এই সময়টা যদি এভাবেই থেমে যেত, এই শীতের দুপুরে পরিণীতা যদি এভাবেই ওর সঙ্গে থাকতো সারাক্ষণ, জড়িয়ে থাকতো মুহূর্তগুলোতে, তাহলে হয়তো সব পেয়েছির দেশে চলে যেত অনির্বাণ, যেখানে শুধু রূপকথা, রুক্ষ শুষ্ক বাস্তবহীন সুন্দর কিছু রূপকথা। কিন্তু সেদিনের সেই রূপকথার বিকেল পেরিয়ে কয়েক মাস বাদে একটা বাস্তবের বিকেল চলেই এলো জীবনে অনির্বাণের। মাস্টার্সের মধ্যে কমপ্লিট হয়ে গেছে ওর, ভালোই রেজাল্ট হয়েছে, কিন্তু তাও সেদিন মুখটা অন্ধকারই ছিল অনির্বাণের। পরিণীতা খেয়াল করেছিল এটা শুরু থেকেই, তবে অনির্বাণ নিজের প্রবলেমের কথা খুব সহজে
বলার মতন ছেলে না, তাই অনেক জোরাজুরি করতে হয়েছিল ওকে। তারপর অবশেষে অনির্বাণ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিল, আমার একটা সময় খুব ইচ্ছে ছিল নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করব, মানে আমার পিএইচডিটা করব ওখান থেকে। তাই থার্ড সেম চলার সময় একটা অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, অ্যান্ড আই গট সিলেক্টেড, কাল জানতে পেরেছি। কিন্তু আমি এখন যেতে চাই না আর কোথাও, এখানে থেকেই ফার্দার স্টাডিজ করতে চাই। কিন্তু বাবা কথাটা জানার পর থেকেই অশান্তি শুরু করেছে। আজকে ব্রেকফাস্ট টেবিলেও এই নিয়ে ঝামেলা হয়ে গেল একটা। কথাগুলো কোনো পজ না নিয়ে বলে গেল অনির্বাণ, কিন্তু পরিণীতা কয়েক মিনিট সময় নিয়ে ওকে একটা প্রশ্ন করে উঠল হঠাৎ। কিন্তু তুমি যেতে চাও না কেন? একটা সময় তো এটাই তোমার লাইফের এইম ছিল তাহলে। অনির্বাণ এই কথায় অবাক হয়েই বলল, এটা তুমি বলছো? তুমি জানো না কারণটা? তোমার সঙ্গে থাকাটা এখন আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই যে রোজ দেখা হয়, টুকরো কিছু কথা হয়, এগুলোর জন্যই তো লাইফটা এত স্পেশাল লাগে। মনে হয় সব আছে লাইফে। আর রইল পিএইচডি, আমি নেট দেবো এই নভেম্বরে। আমি তো খুব খারাপ স্টুডেন্ট নই, আমি পেয়ে যাব চান্স। আর আমাদের ডিপার্টমেন্টের হেডের সাথেও কথা হয়েছে, নেক্সট উইক থেকে আমি ওনার আন্ডারে ল্যাবে কাজ শুরু করে দেব। কথাগুলোয় পরিণীতা আবার একটু সময় নিয়ে অনির্বাণের হাতটা ধরে বলেছিল, আমি চাই না নিজের লাইফের এইমটাকে বদলে দিয়ে তুমি আমার জন্য এখানে থেকে যাও। তোমার মা বাবারও তো কিছু ইচ্ছে থাকতে পারে তোমাকে নিয়ে। আর আমি তো এই কদিন হলো এসেছি তোমার কাছে, ওরা তো শুরু থেকে ছিল। আর যদি কিছু থাকার হয় তাহলে সেটা দূরে গেলেও থাকবে। লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকের জীবনেই কিন্তু আছে। আর যদি এই নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কথা আমি ছেড়েই দিই, কিন্তু ইন ফিউচার তুমি কোনো চাকরি পেলে কলকাতা থেকে দূরে, স্টেটের বাইরে, তাহলে কি করবে? তাহলেও ছেড়ে দেবে? এইভাবে কি সত্যি আমরা একসাথে থাকতে পারবো? আর শুধু তুমি কেন, আমি যদি বাইরে কোনো চাকরি পাই, তুমি যেতে দেবে না? ছেড়ে দিতে বলবে? নাকি শক্ত করে আমাকে ধরে বোঝাবে যে আমার কাজটা করা উচিত? আমি জানি তুমি আমাকে আটকাবে না, আমি থাকতে চাইলেও তুমি যেতে বলবে। তাই আজ আমিও বলছি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অ্যাডমিশনটা নিয়ে নাও। আর অন্য কিছু ভেবো না। আর রইলো আমাদের গল্পটা, সেটা ঠিক থাকবে যেরকম এখন আছে। কথাগুলো ভীষণ জোর দিয়ে বলেছিল পরিণীতা, অদ্ভুত দৃঢ়তা ছিল ওর শব্দগুলোতে। অনির্বাণও কিরকম থমকে গেছিল। এরপর কিছুটা সময় লেগেছিল ওর এই এত কথার উত্তর দিতে, কিন্তু তারপর নিজের মনকে বুঝিয়ে ও আলতো হেসে বলেছিল, বয়সে আমি তোমার থেকে বড় ঠিকই, কিন্তু ম্যাচিউরিটিতে তুমি আমার থেকে ওপরে। আর বাকি সবাইকে না বলতে পারলেও তোমাকে সেটা পারবো না। নেব অ্যাডমিশন নিউ ইয়র্কে, কিন্তু এটা আমার ডিসিশন না, তোমার ডিসিশন। কথাগুলো শেষ করে সেদিন অদ্ভুত একটা নিস্তব্ধতায় কেটেছিল বিকেলটা, যেন দুজনেরই আর কিছু বলার ছিল না। হঠাৎ মনে হচ্ছিল রূপকথা কাটিয়ে খুব কঠিন কোনো বাস্তব আসতে চলেছে জীবনে, যেটা ওদের দুজনকে অ্যাকসেপ্ট করতে হবে। হাজার খারাপ লাগলেও মেনে নিতে হবে। কলেজের প্রেমটাই তো আসলে জীবন নয়, সেটা শুরু মাত্র। কিন্তু যেই প্রেমগুলো ভালোবাসা হয় সেগুলোই রূপকথার সময়টা কাটিয়েও থেকে যায়, বাস্তবতায় ধাক্কা লেগে ভেঙে যায় না টুকরো হয়ে। আর সেই জন্যই অনির্বাণ আর পরিণীতাকে আলাদা থাকতে হবে, দূরে থেকে বুঝতে হবে ওদের সম্পর্কটা শুধু প্রেম না, ভালোবাসা। ভালোবাসা হিসেবে মেলানো খুব সহজ কাজ নয়। যেভাবে মন ভাবে, যেভাবে সে গল্প লেখে, সেটা অনেক সময় এলোমেলো হয়ে যায়। খুব সুন্দর সাজানো একটা ছবিও ভেঙে যায় আচমকা। অনির্বাণ পরিণীতার সাথেও ঠিক তাই হয়েছিল। অনির্বাণের নিউ ইয়র্ক চলে যাওয়ার পরে সবটা অগোছালো হয়ে গেছিল ওদের। আসলে কিছু ঘটনা, কিছু মানুষ থাকে জীবনে, যে দুজনের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াতে পারে, আলাদা করে দিতে পারে দুটো কাছের মানুষকে। আর অনির্বাণ আর পরিণীতার জীবনে সে তৃতীয় মানুষটা ছিল স্নেহা। অনির্বাণের যাওয়ার আগের দিন মেয়েটা এসেছিল ওর কাছে, তবে সেদিন ও একা ছিল না, সঙ্গে বাবা মাও ছিল স্নেহার। ওরা স্নেহার জন্য সম্বন্ধ নিয়ে এসেছিল অনির্বাণদের বাড়িতে। ড্রয়িং রুমে বসে বেশ হাসি মুখে কথাটা বলেছিল স্নেহার বাবা অনির্বাণের বাবাকে। ছেলে মেয়ে দুটো তো ছোট থেকে দুজনে দুজনকে চেনে, আর অনির্বাণ আর কদিন বাদে সেটেলড হয়ে যাবে। তাই কথাটা বলতে আর দেরি করলাম না। আমার মনে হয় স্নেহার জন্য অনির্বাণের থেকে বেশি ভালো ছেলে আর আমরা কোথাও ঠিক খুঁজলেও পাবো না। এছাড়া বিজনেস রিলেশনের জন্য তোমাদের ফ্যামিলিটাকেও আমরা এতদিন ধরে চিনি। তাই এই কথাগুলো বলতেই তোমাদের বাড়িতে আসা। রাজি তো তোমরা? শেষ কথাটা অনির্বাণের বাবা মা দুজনের দিকে তাকিয়েই বলেছিল স্নেহার বাবা। অনির্বাণের বাবা তো খুশিতে হ্যাঁ বলতেই যাবে তৎক্ষণাৎ, কিন্তু পারল না। নিজের ছেলে বেঁকে বসলো সবার মাঝে। অনির্বাণ তো হঠাৎ বিয়ের কথা শুনে কিরকম আকাশ থেকেই পড়েছিল যেন। তাই আর
দেরি না করে বলে উঠেছিল খুব দৃঢ় গলায়, সরি আঙ্কেল, কিন্তু আমি স্নেহার সাথে বিয়ে করতে পারবো না। আমি ওকে কখনো ওইভাবে দেখিনি। ইনফ্যাক্ট আমরা ভালো বন্ধুও নই, জাস্ট চিনি একে অপরকে অনেক দিন ধরে, ওইটুকুই। কথাটা মুখের ওপর বললাম বলে মাইন্ড করবেন না, কিন্তু এটা সম্ভব নয়। কথাগুলো এক নিঃশ্বাসে অনির্বাণ বলে ড্রয়িং রুমটা খালি করে দিয়ে চলে গেছিল সেদিন। স্নেহা তো সেই মুহূর্তে পাথরের মতন স্থির হয়ে গেছিল যেন। ভেবেছিল বাবা এসে কথা বললে অনির্বাণ অ্যাকসেপ্ট করবে সব কিছু, কিন্তু ও যে এইভাবে না বলে চলে যাবে ভাবেনি। আর একজনও অবশ্য অনির্বাণের ব্যবহারে ভীষণ ধাক্কা খেয়েছিল, সে হলো অনির্বাণের মা, মিসেস অন্তরা সেনগুপ্ত। স্নেহা যখন ছোট ছিল তখন থেকে ওনার স্নেহাকে নিজের ছেলের জন্য ভীষণ পছন্দ ছিল। আর সব থেকে ভালো লাগতো স্নেহার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। ওদের মতন আপার ক্লাস ফ্যামিলি, তার উপরে বিজনেস পার্টনারও। বিয়ের মতন পার্সোনাল কানেকশন তৈরি হলে ব্যবসায় ওদের শেয়ার বাড়ারও তো স্কোপ ছিল একটা। কিন্তু অনির্বাণ মাঝখান থেকে সব কিছুতেই কিরকম জল ঢেলে দিয়ে চলে গেল। ভেবেই ভীষণ রাগ হচ্ছিল হঠাৎ অনির্বাণের ঠাকুমার ওপর। আসলে ওই মহিলার কাছে থেকে বড় হয়েই ছেলেটা এরকম তৈরি হয়েছে। ইমোশনাল ফুল যাকে বলে, জীবনের সূক্ষ্ম হিসেবগুলো করতেই শিখলো না। তবে এই মুহূর্তে সব থেকে বেশি যার মন ভেঙেছিল সে ছিল স্নেহা। ও তবে বেশিক্ষণ ড্রয়িং রুমে বসেনি, সোজা এসে হাজির হয়েছিল অনির্বাণের ঘরে। অনির্বাণ তখন ব্যাগ গোছাচ্ছিল, তাই দরজার দিকে খেয়াল করেনি। তবে স্নেহা আর অনির্বাণের খেয়ালের অপেক্ষা না করি ওর কাছে এসে যেন ঝাঁপিয়ে পড়েছিল। ভীষণভাবে ওকে আঁকড়ে ধরে হিংস্র গলায় বলে উঠেছিল, কার জন্য আমার মতন মেয়েকে রিফিউজ করলে তুমি? ওই ছোট লোক ক্লাসলেস পরিণীতার জন্য? বাড়িতে বলতে পারবে ওর নাম কখনো? নিজের সোসাইটিতে ওকে নিয়ে চলতে পারবে? ওর তো নয় জ্যাকপট লেগে যাবে তোমার মতন একটা ছেলের সঙ্গে বিয়ে হলে। কিন্তু তোমার তোমার তো পুরো লাইফটা শেষ হয়ে যাবে ওরকম একটা লো স্ট্যান্ডার্ড মেয়ের সঙ্গে থাকলে। কথাগুলো কিরকম ঘোরের মধ্যে বলে গেছিল স্নেহা। তবে অনির্বাণ এসব শুনে আর নিজের ধৈর্যটাকে ঠিক ধরে রাখতে পারেনি নিজের মধ্যে। ও এক ধাক্কায় স্নেহাকে নিজের কাছ থেকে সরিয়ে ভীষণ রেগেই বলে উঠেছিল, তোমার সাহস কি করে হলো পরিণীতার ব্যাপারে এইসব বলার, তাও আমার কাছে? আমি ওকে ভালোবাসি, আমাদের মধ্যে একটা স্টেবল রিলেশনশিপ আছে আর থাকবে। তুমি কে সেটা নিয়ে কমেন্ট করার? পরিণীতার নিজে টিউশন পড়িয়ে টাকা রোজগার করে এই বয়সে নিজের পড়াশোনার খরচ চালায়, তোমার মতন না যে নিজের বাবার টাকা উড়িয়ে ফেক ক্লাস দেখায় লোকজনকে। আর পরিণীতার সঙ্গে যদি আমার বিয়ে হয় আমি ভীষণ প্রাউডলি সবার কাছে ওর পরিচয় দিতে পারবো, ওর মতন মেয়েকে নিজের জীবনে পেলে আমার থেকে লাকি আর কেউ হবে না, বুঝেছো? নাও গেট আউট, এই ঘরটা আমার। এখানে এরপর আসলে দরজায় নক করে আমার পারমিশন নিয়ে আসবে, কথাটা মাথায় রেখো। রাগে মুখটা লাল করে কথাগুলো বলে গেল অনির্বাণ, কিন্তু স্নেহা যেন অপমানে পাথরের মতন দাঁড়িয়ে রইল ওর সামনে। ওর চোখে এই মুহূর্তে শুধু পরিণীতার মুখটা ভাসছে। ওই মেয়েটার জন্য আজ অনির্বাণ ওকে রিফিউজ করলো, এটা ভেবে যেন সারা শরীরে আগুন জ্বলে যাচ্ছে ওর। তবে অনির্বাণ আর নিজেকে সামলাতে পারলো না। ও স্নেহার হাতটা ধরেই এবার ওকে ঘরের বাইরে নিয়ে এলো। তারপর ওর মুখের ওপর বেশ আওয়াজ করে দরজাটা বন্ধ করে দিল নিজের। স্নেহার যেন ভেতরটা শেষ হয়ে এলো এবার। তবে ওই আগুনের জ্বালাটা এখন দ্বিগুণ হয়ে গেল ওর ভেতরে। স্নেহা বুঝতে পারলো যতক্ষণ না ও অনির্বাণের সঙ্গে পরিণীতার সম্পর্কটা শেষ করবে ততক্ষণ ও জ্বলবে নিজের মধ্যে এইভাবেই। তাই সেই দিনের পর 7 দিন কাটিয়ে স্নেহা ফিরে এসেছিল আবার অনির্বাণদের বাড়িতে। আসলে ও অপেক্ষায় ছিল অনির্বাণের চলে যাওয়ার, যাতে ওর মিসেস সেনগুপ্তকে নিজের কথাগুলো বোঝাতে কোনো অসুবিধা না হয়। সেদিন তাই সবটা আগে থেকেই প্ল্যান করে এসেছিল স্নেহা। সেই মতন অনির্বাণের মাকে পেয়ে সবটা উগরে দিয়েছিল এক নিঃশ্বাসে। এতদিনের ওর জ্বালা যন্ত্রণা, অনির্বাণের দিনের পর দিন ওকে ইগনোর করা, দেখেও না দেখা, সবটার রিভেঞ্জ নিয়ে নিয়েছিল যেন একদিনে। বেশ করুণ গলায় বলেছিল স্নেহা, আন্টি, আমাদের বিয়েতে অনির্বাণের না বলার কারণ ওই পরিণীতা, আমাদের কলেজের জুনিয়র। ওই ব্রেন ওয়াশ করেছে ছেলেটার। আসলে পরিণীতাদের অবস্থা ভীষণ খারাপ, ওর বাবা নেই শুনেছি, নিজে কিছু টিউশন পড়িয়ে পড়াশোনার খরচ চালায়। সেই জন্যই অনির্বাণের মতন ছেলেকে যখন সামনে দেখেছে
একদম ঝুলে পড়েছে ওর ওপর। এরা তো বাংলা সিরিয়াল খুব দেখে, এইসব দেখেই মনে হয় ভালো মানুষের অ্যাক্টিং শিখে অনির্বাণকে ইমপ্রেস করেছে। কারণ জানে এরকম ছেলে লাইফে এলে তো আর কোনো চিন্তাই থাকবে না। আর অনির্বাণও ইনোসেন্ট, ও ফেঁসে গেল এই মেয়েটার কথায়। নইলে আমার আর অনির্বাণের তো ভীষণ ভালো বন্ডিং ছিল প্রথম থেকে, কিন্তু মাঝখানে এই মেয়েটা এসে সব শেষ করে দিল। কথাগুলো প্রায় চোখে জল নিয়েই বলেছিল স্নেহা মিসেস অন্তরা সেনগুপ্তকে। তবে অনির্বাণের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল এই কথাগুলো শুনে। উনি তো প্রায় আঁতকে উঠে বলেছিল, কি কি বলছো তুমি এইসব? আমার ছেলে লাস্টে এরকম একটা মেয়ের চক্করে পড়লো? আর ইউ শিওর? তাহলে তো আমি আজই অনির্বাণের সঙ্গে কথা বলবো এই নিয়ে। সবকিছু আউট অফ কন্ট্রোল হওয়ার আগে আই হ্যাভ টু স্পিক উইথ হিম। কথাগুলো শুনে স্নেহা সঙ্গে সঙ্গে অনির্বাণের মাকে থামিয়ে বলল, না না আন্টি, তুমি এই ভুলটা কখনো করতে যেও না আমার মতন। আমি অনির্বাণকে পরিণীতার ব্যাপারে আগে বোঝাতে গেছিলাম, তাতে আমি ওর কাছে খারাপ হয়ে গেছি। এরপর যদি তুমি ওকে এই নিয়ে কিছু বলতে যাও, তাহলে ও এই মেয়েটার জন্য নিজের ফ্যামিলির এগেইনস্টে যেতেও এক সেকেন্ডও ভাববে না। এতটাই ব্রেন ওয়াশ করেছে মেয়েটা। তোমার যদি কিছু বলার হয়, তাহলে আই সাজেস্ট তুমি ওই মেয়েটাকে বলো, ওকে বুঝিয়ে দাও নিজের স্ট্যান্ডার্ডটা। থ্রেট করো যে ও যদি অনির্বাণের সঙ্গে যোগাযোগ রাখে, তাহলে তুমি আমাদের কলেজের প্রিন্সিপালকে বলে ওকে সাসপেন্ড করে দেবে। আর প্রিন্সিপাল তো তোমার বন্ধু। যদি মেয়েটা তোমার কথা না শোনে, তাহলে তো তুমি ইজিলি ওর এগেইনস্টে স্টেপ নিতে পারো। আর অনির্বাণ এখন বাইরে, মেয়েটা চাইলেও ওর সঙ্গে যোগাযোগ করে কোনো অশান্তি করতে পারবে না। ও বাধ্য হবে সরে আসতে। কথাগুলো ভীষণ জোর দিয়ে বলেছিল স্নেহা সেদিন, তাই অনির্বাণের মাও এক মুহূর্তে রাজি হয়ে গেছিল ওর কথায়। মিসেস অন্তরা সেনগুপ্তর মনেও আসলে এই সময় ভীষণ রাগ এসে জড়ো হয়েছিল ওই না দেখা মেয়েটার ওপর। মনে হচ্ছিল যেভাবেই হোক এই মেয়েটাকে নিজের জায়গা বুঝিয়ে দিতেই হবে, নইলে অনির্বাণ হাতের বাইরে চলে যাবে পুরোপুরিভাবে। মিসেস অন্তরা সেনগুপ্ত এরপর আর দেরি করেনি, পরের দিনই গিয়ে হাজির হয়েছিল কলেজ ক্যাম্পাসে। স্নেহা আগেই পরিণীতার ফটো দেখিয়ে চিনিয়ে দিয়েছিল মেয়েটাকে, তাই বাস স্টপে পরিণীতাকে দাঁড়িয়ে থাকতে দেখেই অনির্বাণের মা গাড়ি নিয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছিল। পরিণীতা আচমকা অনির্বাণের মাকে গাড়ির কাজ খুলে দেখে বেশ অবাক হয়েছিল। অনির্বাণ একবার ওর মা বাবার ফটো দেখিয়েছিল ওকে, তাই মহিলার মুখটা চেনা। পাশে আজ অর্ণাও দাঁড়িয়েছিল ওর। পরিণীতা সেই মুহূর্তে ঘাবড়ে গিয়ে এক পলক অর্ণার দিকেই তাকিয়েছিল আনমনে। অর্ণা অনেকদিন ধরেই ওর আর অনির্বাণের রিলেশনের ব্যাপারে জানে সবটা, আর মিসেস অন্তরা সেনগুপ্তকেও চেনে। একবার একটা শপিং মলে সিনেমা দেখতে গিয়ে অনির্বাণ আর ওর মাকে দেখেছিল একসাথে কেনাকাটি করতে, তাই বুঝতে পারছিল হঠাৎ করে এইভাবে অনির্বাণের মাকে সামনে দেখে কেন মেয়েটা এরকম ঘাবড়ে গেছে। কিন্তু সেই সময় অনির্বাণের মা বলে উঠেছিল গাড়ির জানলায় মুখ বাড়িয়ে, তুমি তো পরিণীতা, তুমি ভেতরে এসো, কথা আছে তোমার সাথে। কথাটা বলেই গাড়ির দরজাটা খুলে দিয়েছিল মিসেস অন্তরা সেনগুপ্ত পরিণীতার সামনে। পরিণীতা একটু সময় নিয়ে এরপর গাড়িতে উঠেছিল বেশ ইতস্তত হয়ে। বুঝতে পারছিল না হঠাৎ অনির্বাণের মা ওর সঙ্গে কথা বলতে চায় কেন। অনির্বাণ কি ওদের রিলেশনের ব্যাপারে কিছু বলেছে ওর মাকে? আসলে এই 7 দিনের মধ্যে মাত্র ওই মাঝের একদিনই কথা হয়েছে ওর ছেলেটার সঙ্গে। ক্যাফেটেরিয়াতে গিয়ে স্কাইপে চ্যাট করেছিল পরিণীতা, কিন্তু সেই দিন তো অনির্বাণ কিছু বলেনি এই নিয়ে। এইসব কথাগুলোই ভাবছিল, তখনই অনির্বাণের মা খুব গম্ভীরভাবে বলে উঠল, কতদিন ধরে চেনো তুমি অনির্বাণকে? মানে এই প্রেমের ড্রামাটা কতদিন ধরে চালাচ্ছ তুমি আমার ছেলের সঙ্গে? কথাটা যেন কেমন কানে গিয়ে লাগলো এবার পরিণীতার। ও নিজের মনেই বলে উঠল, তাই ড্রামা মানে? কথাটায় অনির্বাণের মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেটা এতদিন ধরে চালাচ্ছ তার মানে জানো না? বুঝতে পারছি টাকার খুব দরকার তোমার। তোমার অ্যাপিয়ারেন্স দেখে আমি বুঝেছি ঠিক কি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো তুমি। ভেবেছো হয়তো যে এরকম বড়লোক ব্রাইট একটা ছেলেকে ফাঁসালে লাইফ পুরো সেট হয়ে যাবে। আর তার উপরে আমার ছেলেটা তো আবার খুব ইমোশনাল প্রথম থেকেই, তাই ওকে ট্রাপে ফেলা আরো সহজ। তবে আমার ছেলে একটা ইমোশনাল ফুল হলেও আমি আর ওর বাবা কিন্তু সেরকম নই। আমরা লোকের আসল ইন্টেনশনটা খুব সহজে বুঝে যাই। কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেল অনির্বাণের মা। পরিণীতা যেন এই সময় কিরকম বাকরুদ্ধ হয়ে বসে রইল স্থিরভাবে। হাত পা সব অবশ হয়ে আসছিল ওর। কিন্তু তখনই অনির্বাণের মা একটা প্রশ্ন করে উঠল ওকে বেশ তীর্যক ভাবে, আচ্ছা তোমার বয়স কত? পরিণীতা এই সময় একটু থমকে গিয়েই বলল, 20 বছর। এতে অনির্বাণের মা চোখ দুটো বড় বড় করেই বলল, বাবা, এই বয়সে এত?
ছেলেদের এইভাবে ট্র্যাপ করার টেকনিক এত তাড়াতাড়ি শিখলে কি করে? মাও কি এইসব করে নাকি? ফ্যামিলি প্রফেশন? কথাটায় পরিণীতা এবার আর চুপ করে থাকতে পারলো না। আপনা আপনি বলে উঠল, এইসব কি বলছেন আপনি আমার মাকে নিয়ে? আপনি ভাবলেন কি করে? না, মিসেস অন্তরা সেনগুপ্ত এটা শুনে থামলো না, বরং নিজের তেজ বাড়িয়েই বলল, গলা নামিয়ে কথা বলো আমার সঙ্গে। জানি তোমাদের কালচারে এইসব শেখায়নি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়, তাই বললাম। আর একবার নিজেকে পুরোপুরি আয়নায় গিয়ে দেখে নিও। তোমার আমার ছেলের আশেপাশে ঘোরার মতনও যোগ্যতা নেই। আর অনির্বাণের সঙ্গে আমাদের বিজনেস ফ্রেন্ড আদিত্য বোসের মেয়ে স্নেহার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে। ও নিউ ইয়র্ক থেকে ফিরলেই ওদের বিয়েটা দিয়ে দেবো আমরা। অনির্বাণ কথাটা জানেও, মনে হয় তোমাকে বলার প্রয়োজন বোধ করেনি। যাই হোক, আমি জানিয়ে দিলাম। কথাটা যদি সহজভাবে মাথায় ঢুকে যায় তো ভালো, নইলে প্রিন্সিপালকে বলে তোমাকে সাসপেন্ড করিয়ে দিতে আমার একদিনও সময় লাগবে না। নাও গেট আউট ফ্রম মাই কার। আর এরকম যদি কখনো আমার ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করার কোনো রকম চেষ্টা করো, তাহলে আজ যেই কথাগুলো তোমাকে এই বন্ধ গাড়ির মধ্যে বলেছি সেগুলো পুরো কলেজের সামনে, রাস্তায়, দরকার পড়লে তোমার মায়ের সামনে গিয়ে বলবো। নাও গেট আউট। কথাটা শেষ করেই অনির্বাণের মা গাড়িটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে নামিয়ে দিল পরিণীতাকে। তারপর ধুলো উড়িয়ে পরিণীতার গা ঘেঁষে বেরিয়ে গেল সাদা মার্সিডিসটা ভিড়ে ভরা শহরে। কিন্তু পরিণীতা কিরকম কাঠের পুতুলের মতন স্থির হয়ে দাঁড়িয়ে রইল আজ এক জায়গায়। চলার মতন শক্তি যেন ওর শেষ হয়ে এসেছে হঠাৎ। কেউ যে কোনোদিন এভাবে অপমান করে যাবে ওকে ভাবেনি, এত খারাপ খারাপ কথা বলবে এটা কল্পনাও করেনি। কিরকম যেন লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো নিজের। চারিদিকটা জলে ঝাপসা হয়ে এলো ওর। আর অনির্বাণ, ও কি করে এরকম করলো? ওর বিয়ের ঠিক হয়ে গেছে, কথাটা না বলেই অনির্বাণ নিউ ইয়র্ক চলে গেল। এমনকি সেদিন স্কাইপে কথা বলার সময় ওকে কিছু জানালো না? নাকি ও নিজেই ওর মাকে পাঠিয়েছিল আজ নিজের মুখে সম্পর্কটা ভাঙতে পারবে না বলে মাকে দিয়ে অপমান করিয়ে সব শেষ করলো? কথাটা ভেবে হঠাৎ রাগ হলো ভীষণ নিজের ওপর। এতটা নির্বোধের মতন কাজ করলো কি করে ও এতদিন? নিজেকে এরকম অপমান করার সুযোগটা করে দিল কেন? পরিণীতা তো জানতো অনির্বাণের সঙ্গে ওর তফাৎটা, বুঝতো সবকিছু, যেই সম্পর্কটা কখনোই বেশি দূর এগোবে না। ওর মতন বড়লোকের ছেলে কোনোদিন পরিণীতার মতন মেয়েকে বিয়ে করতে পারবে না, অ্যাকসেপ্ট করবে না কেউ। একটা অসম দূরত্ব চিরকাল থাকবে ওদের মধ্যে। তাহলে কেন পরিণীতা রাজি হলো? কেন সে অষ্টমীর সন্ধ্যেতে ফিরে এলো না নিজের বাড়ি? তাহলে আজ এই দিনটা দেখতে হতো না ওকে, এমনকি ওর মাকে নিয়ে এত খারাপ কথা শুনতে হতো না আজ এইভাবে। কথাগুলো ভাবতে ভাবতেই সেদিন বাড়ি ফিরেছিল ও, কিন্তু ঘরে এসে থমকে গেছিল আরেকবার মাকে দেখে। কপাল থেকে রক্ত পড়ছে মায়ের। পরিণীতা দৃশ্যটা দেখেই ছুটে গেছিল মায়ের কাছে। তারপর প্রায় চিৎকার করে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? এইভাবে কেটে গেল কি করে কপালটা? কি করে হলো? কথাটার উত্তরে মা একটু থেমে থেমে আস্তে গলায় বলেছিল, তোর মামা ধাক্কা দিয়েছে, আজ রান্না করতে একটু লেট হয়েছিল, তাই তোর মামার অফিস যেতে লেট হয়ে গেছে, খুব রেগেছিল আজ। ভাতের থালাটা নিয়ে যাওয়ার পরই ধাক্কা দিয়ে সব ফেলে দিল, আর আমাকেও। না, কথাটা আর শেষ করতে পারলো না মা। ডুকরে কেঁদে উঠল হঠাৎ। পরিণীতাকে আঁকড়ে ধরলো কেমন শক্তভাবে। পরিণীতা জানে এই বাড়িতে ওর মা কাজের লোকের থেকে কম কিছু না। ওদের দুজনকে থাকতে দেয় বলে সব কাজ করিয়ে নেয় বাড়ির। তার উপরে উঠতে বসতে কথা শোনানো তো রোজকার ঘটনা ছিল, কিন্তু এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দেবে এতটা ভাবেনি। কথাটা মনে হতেই চোখ থেকে জল বেরিয়ে এলো ওর, কিন্তু তার পরের মুহূর্তেই মনটাকে হঠাৎ শক্ত করে পরিণীতা বলল, ফিরে চলো মা, সোনা ঝুড়িতে। আর এখানে থাকা সম্ভব না। আর আমাদের পরীক্ষাও শেষ। আমি কলেজ থেকে টিসি নিয়ে সোনাঝুরি কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই কলকাতাতে এইভাবে আর থাকা সম্ভব না আমাদের। কথাগুলোতে পরিণীতার মা ঘাবড়ে গিয়ে বলল, কি বলছিস তুই? আমরা একা দুটো মেয়ে সোনাঝুরিতে একা একা থাকবো কি করে? আর কিভাবে চলবে আমাদের? হ্যাঁ মানছি একটা বাড়ি আছে, কিন্তু শুধু বাড়ি থাকলেই তো হলো না, সংসার চালাবো কি করে? পরিণীতা এই কথাই সে দৃঢ় গলাতেই বলল, চলে যাবে সংসার কিছু করে মা। তুমি তো এখানেও সেলাইয়ের কাজ করো, সোনাঝুরিতেও করবে। আর আমি যেরকম টিউশন পড়াই কলকাতায়, ওখানে গিয়েও পড়াবো। কিছু একটা করে ঠিক চলে যাবে, আমাদের শুধু সাহসটা দেখাতে হবে। আর আজ মামা একবার গায়ে হাত তুলেছে, এরপর হয়তো রোজ মারবে। দুটো ভাতের জন্য এই মার সহ্য করার কোনো দরকার নেই তোমার। কথাগুলো না থেমে বলে গেল পরিণীতা। কিরকম কঠিন লাগছে এখন ওর। জলে ঝাপসা চোখ দুটো আজ ওকে দুর্বল করছে না, বরং খুব শক্ত করে নতুনভাবে বাঁচার কথা বলছে। তাই পরিণীতা ওর মায়ের হাতটা শক্ত করে ধরে বলল স্থির গলায়, আমরা আর এখানে থাকবো না। আমরা সোনাঝুরি ফিরে যাব। অনেক হয়েছে, সব শহর সবার জন্য হয় না, কলকাতাটা আমাদের জন্য না।
কথাগুলো বলেই সেদিন ও ফার্স্ট এড বক্সটা নিয়ে এসেছিল ড্রয়ার থেকে। তারপর খুব আলতো করে কাটা জায়গাটা পরিষ্কার করে দিয়েছিল মায়ের কপালের। রক্তগুলোকে তুলো দিয়ে মুছে দিয়েছিল আস্তে আস্তে। কিন্তু আজ একটা কথা বুঝতে পারছিল ভীষণভাবে, আজকের দিনটা পরিণীতাকে যেভাবে কাটাছেঁড়া করেছে, অদৃশ্য রক্তে ভরিয়ে দিয়েছে, সেটা কোনো ওষুধ কোনোদিন মুছতে পারবে না। সেই দাগগুলো রয়ে যাবে ওর মধ্যে, সারা জীবন মনে থেকে যাবে ওর। সেই দিনের পর 5টা বছর কেটে গেছে চোখের পলকে। কিন্তু পরিণীতা আর কখনো অনির্বাণের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি। শহর ছেড়েছে, নিজের ফোন নাম্বার চেঞ্জ করেছে, নিজের চারিদিকের প্রত্যেকটা দরজাও বন্ধ করে দিয়েছে নিখুঁতভাবে, যাতে কোনোদিন আর সেই ছেলেটার সঙ্গে মুখোমুখি হতে না হয়। এর মধ্যে সোনাঝুরিতে ওরা একটা হোম সার্ভিস ক্যাটারিং খুলেছিল কলকাতা থেকে এসে। আসলে শুরুর দিকে মা যতই সেলাইয়ের কাজ করুক আর পরিণীতা টিউশন পড়াক, তাতে সংসার চালানোটা মুশকিলই হতো রোজ। তাই পরিণীতাই একদিন এই হোম সার্ভিসের কথাটা তোলে মায়ের কাছে। ওর মা চিরকালই ভীষণ ভালো রান্না করে, আর পরিণীতাও মায়ের কাছে থেকে শিখেছে ছোট থেকে রান্না। তাই এই বিজনেসের আইডিয়াটা খারাপ না, এই ভেবেই যতটা যা জমানো ছিল সেই দিয়ে শুরু করেছিল সোনাঝুরির হেসেল। প্রথমে নিজের পাড়ায় 2টো বাড়িতে খাবার ডেলিভারি করতো ওরা। তারপর সেই 2টো বাড়ি থেকে 4টে বাড়ি হলো। তারপর নিজের পাড়া থেকে পাশের পাড়া হলো। এইভাবে ধীরে ধীরে বাড়তে থাকলো ওদের ব্যবসাটা। রান্না ভালো বলে ছোটখাটো অনুষ্ঠানের জন্য ক্যাটারিংয়ের অর্ডার আসতে শুরু করলো এরপর। আর এখন এই 5 বছর বাদে সোনাঝুরির হেসেল তো সবার কাছেই পরিচিত একটা নাম। অনেকেই হোম ডেলিভারি নেয় ওদের থেকে। বিশেষ করে যারা কাজের জন্য এখানে এসে থাকে তারা অনেকেই রান্নার ঝামেলা না করে সোনাঝুরির হেসেলকে ভরসা করে। আর এত অর্ডার আসে বলেই এখন ওদের 3টে রাঁধুনি রাখতে হয়েছে। 2-3 জন ডেলিভারি বয়ও আছে, কারণ পরিণীতার পক্ষে এত বাড়িতে খাবার পৌঁছে দেওয়া আর সম্ভব না। রোজের হিসেব করা, রাঁধুনিদের পেমেন্ট, বাজার করা, দোকান করা, কাস্টমারদের ডিল করা, এত কাজ থাকে ওর। এখন রান্নার দিকটা তাই মাই দেখে, ওর আর সময় হয় না। তবে এত ব্যস্ততার মধ্যে মাঝে মাঝে একটা কথা ভাবলে ভালো লাগে, যে এত অপমানের পর অবশেষে ওরা ঘুরে দাঁড়াতে পেরেছে, নিজেদের পায়ের মাটিটা শক্ত করতে পেরেছে। কলকাতা ছেড়ে সোনাঝুরি আসার ডিসিশনটা পরিণীতার ভুল ছিল না। এখানে না আসলে সারা জীবন হয়তো অন্যের পায়ের নিচে থাকতে হতো। 2টো ভাতের জন্য দিনরাত মামা মামির কথা শুনতে হতো। এইভাবে মাথা উঁচু করে বাঁচা সম্ভব হতো না ওদের। তবে এই 5 বছর বাদে মামার ফোন এসেছিল কিছুদিন আগে হঠাৎ। শুনেছে নাকি ওদের ব্যবসার কথা কোথাও থেকে। আজ অবস্থা যখন ভালো, তাই নিজে থেকে যোগাযোগ করতে এসেছে আবার। তবে সেদিন পরিণীতা মামার গলার আওয়াজটা শুনেই খুব কঠিন হয়ে গেছিল নিজে। ভীষণ বিরক্তি নিয়েই জিজ্ঞেস করেছিল, কি দরকার তোমার? ফোন কেন করেছো? মামা এতে একটু বিগলিতভাবে বলেছিল, এইভাবে কথা বলছিস কেন বলতো? আমি জানি দিদিকে ওইভাবে ধাক্কা দিয়ে আমি ভুল করেছিলাম, আর এতদিন সেই লজ্জাই আর তোদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। কিন্তু আজ অনেক সাহস নিয়ে ফোনটা করেছি আমি, দিদির কাছে ক্ষমা চাইবো বলে। দরকার হলে তোদের ওখানে গিয়ে আমি। না, কথাটাকে আর কমপ্লিট করতে দেয়নি পরিণীতা। মাঝখানে থামিয়েই বলেছিল, কোনো প্রয়োজন নেই, তোমার সাথে আর দেখা না হলে বরঞ্চ আমরা বেশি খুশি হব। আর আমরা আমাদের অসময়ে বুঝে গিয়েছি যে আমার আর আমার মায়ের নিজের লোক বলতে কেউ নেই। রইল তোমার বাড়িতে আমাদের 2 বছর থাকতে দেওয়ার কথা। আমার মা তোমাদের বাড়ির সব কাজ করে সেই খাওয়ার টাকাও শোধ করেই দিয়েছিল। তাই হিসেব মতন তোমার সঙ্গে আমাদের আর কোনো কথা নেই। তাই আর কোনোদিন এই নাম্বারে ফোন করার কথা ভুলেও ভাববে না। রাখছি। কথাটা বলেই পরিণীতা মামার মুখের ওপরই ফোনটা কেটে দিয়েছিল সেদিন। রাগ হচ্ছিল হঠাৎ ভীষণ ওর। চোখের সামনে মায়ের ওই রক্তমাখা কপালটা ভেসে উঠছিল যেন। কতটা লেগেছিল মায়ের সেই মুহূর্তে, কথাটা ভেবেই চোখটা ঝাপসা হয়ে আসছিল জলে। তবে সেই ঝাপসা চোখেই সেই দিনের আরেকটা অপমানের কথা মনে পড়ে গেছিল আরেকবার। অনির্বাণের মায়ের মুখটা এত বছর বাদেও ভোলেনি ঠিকও। সেই ওর দিকে তাকানো তাচ্ছিল্য ভরা দৃষ্টি, কুঁচকে যাওয়া ভ্রু, আর কেটে
কেটে কেটে বলা প্রত্যেকটা শব্দ আজও বাজে কানে। আর মনে পড়ে গেছিল সেই ছেলেটার মুখটা, ওই সরল হাসি, শান্ত চোখ দুটো। আজ হয়তো বিয়ে হয়ে 2-1 বছর কেটেও গেছে অনির্বাণের জীবনে, ভালোই আছে নিশ্চয়ই স্নেহার সঙ্গে, নিজের স্ট্যান্ডার্ডের মেয়ে বলে কথা, ভালো তো থাকবেই। কথাগুলো আবার মনে মনে আওড়ে নিল যেন পরিণীতা। আর প্রত্যেক দিনের মতন আজও ভেতরটা ভাঙলো আরেকবার। এখনকার মতো এই পর্যন্ত থাক, এর অন্তিম পর্ব কাল দুপুরে আমি আপলোড করব। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।